হোয়াট ইফ আই টেল ইউ ওয়েস্ট বেঙ্গলের বেস্ট টিচার্সদের মতে এই শর্ট কোশ্চেনগুলি আসার চান্সেস 99.9% বা 100%। তবে কি তুমি পুরো ভিডিওটি দেখবে? আমি জানি এই ভিডিওটি খুব কম ছাত্রছাত্রীর কাছেই পৌঁছবে, হয়তো 0.10%। কিন্তু যদি এই ভিডিওটি তোমার কাছে এসেছে তবে অবশ্যই এই কোশ্চেন্সগুলি আমার সাথে প্র্যাকটিস করে নাও এবং দেখে নাও তার বাংলা মানে এবং ভালো মতো বুঝে নাও। কালকে পরীক্ষাতে এগুলি সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন্স। তবে চলো এই মাস্টার প্ল্যানটিকে আমরা কমপ্লিট করি এবং ইংলিশে আমরা ভালো মার্কসের দিকে এগিয়ে যাই। শর্ট কোশ্চেনের মার্কস হলো 2 নম্বর, গল্প থেকে 2টি অর্থাৎ 4 নম্বর, কবিতা থেকে 2টি অর্থাৎ 4 নম্বর। টোটাল শর্ট কোশ্চেনের নাম্বার রয়েছে 8 নম্বর। প্রতিটি চ্যাপ্টারে 50-এরও বেশি শর্ট কোশ্চেন রয়েছে, তা থেকে আমরা বিশেষ কয়েকটি বাছাই করে নিয়েছি। চলো প্রথমে দেখে নিই স্টিল আই রাইজ। স্টিল আই রাইজ একটি কবিতা যা লেখা হয়েছে মায়া অ্যাঞ্জেলোর দ্বারা। প্রথম কোশ্চেন, হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ স্টিল আই রাইজ? স্টিল আই রাইজ কবিতাটি কোন ছন্দে লেখা হয়েছে? এটি ABCB ছন্দে লেখা হয়েছে। হ্যাঁ, এই শর্ট কোশ্চেনগুলি PDF তোমরা টেলিগ্রাম গ্রুপে অবশ্যই পেয়ে যাবে। কিন্তু যারা বেসিক কনসেপ্ট ক্লিয়ার না করে PDF-এ যাবে তারা 1000 PDF ডাউনলোড করলেও এই কোশ্চেনগুলি অ্যান্সার করতে পারবে না। তোমার দরকার পড়লে তুমি 1.5 স্পিডে দেখো, কিন্তু এই ভিডিওটি পুরো দেখলে তোমার নাম্বার আসতে বাধ্য। সেকেন্ড কোশ্চেন রয়েছে, হু ইজ দ্য অথর অফ দ্য পোয়েম স্টিল আই রাইজ? অথর কে ছিল? মায়া অ্যাঞ্জেলো। হোয়াট ইজ দ্য প্রাইমারি থিম অফ দ্য পোয়েম? এই কবিতার প্রধান থিম হলো হার স্বীকার না করা এবং লড়াই করে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে। হোয়াট ডু দ্য ফার্স্ট 2 লাইন্স অফ দ্য পোয়েম স্টিল আই রাইজ সিগনিফাই? প্রথম 2টা লাইন কি বলেছে? ইউ মে রাইট মি ডাউন ইন দ্য হিস্টরি উইথ ইউর বিটার টুইস্টেড লাইজ। এই কবিতার 2টি লাইনের মধ্যেও দিয়ে বোঝানো হয়েছে যারা পাওয়ারফুল ব্যক্তি তারা এই ন্যারেটারকে অপমানিত করার চেষ্টা করেছে ইতিহাসের পাতায়, কিন্তু ন্যারেটার সেটিতে সহ্য করেননি এবং তীব্র প্রতিবাদ করেছেন। হোয়াট ডাজ দ্য ফ্রেজ অফ দ্য ব্ল্যাক ওশান সিম্বলাইজ ইন দ্য পোয়েম স্টিল আই রাইজ? ব্ল্যাক ওশান বলতে কি বোঝানো হয়েছে? এখানে ব্ল্যাক ওশান বলতে কবি নিজেকে বুঝিয়েছেন। ব্ল্যাক ওশান দিয়ে তিনি বুঝিয়েছেন তার শক্তি, তার মনের জোর এবং তার যে প্রতিবাদ সেটি সাগরের মতোই বিশাল। হু ইজ ইউ ইন দ্য পোয়েম স্টিল আই রাইজ? ইউ বলতে এই পোয়েমে কাকে বোঝানো হয়েছে? এখানে মূলত ইউ বলতে যারা হোয়াইট ব্রিটিশ আমেরিকান ছিলেন তাদের বোঝানো হয়েছে। তারা অ্যাকচুয়ালি কালো মানুষদের আগে খুবই অপমানিত করত এবং তাদেরকে দাস হিসেবে দেখত। এর প্রতিবাদ করে তিনি এই কবিতাটি লিখেছিলেন। ইউ বলতে বোঝানো হচ্ছে সেই হোয়াইট আমেরিকান ব্রিটিশ পিপলকে। হু আর দ্য ন্যাটিভস অ্যানসেস্টার্স অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক আর দ্য গিফট অফ স্পিকার্স অ্যানসেস্টার্স? অ্যানসেস্টার বলতে এই কবিতায় বোঝানো হচ্ছে সেই কালো মানুষদের যারা এতদিন আমেরিকাতে দাস হিসেবে বসবাস করেছেন। কবির অ্যানসেস্টার্সরা তাকে দিয়েছেন অদম্য শক্তি এবং মনের জোর এবং সেই কালো সমাজ এবং কালো মানুষদের আসার জন্য কবি এত কিছু করতে পেরেছেন। নেক্সট কোশ্চেন, বাট স্টিল লাইক ডাস্ট আই উইল রাইজ। হোয়াট ডিড দ্য পোয়েট কম্পেয়ার হারসেলফ টু দ্য ডাস্ট? কেন কবি নিজেকে ধুলোর সঙ্গে তুলনা করেছেন? কারণ ধুলো কখনো দাবিয়ে রাখা যায় না, ধুলো সবসময় উপরে উঠে আসে, ধুলো উড়বেই। সেইভাবেই আমাদের কবি যে রয়েছে সে উঠে আসবেন। এই প্রেক্ষিতেই তিনি এই কথাটি বলেছেন। স্টিল আই রাইজের লাস্ট কোশ্চেন, হাউ উইল দ্য স্পিকার রাইজ? স্পিকার কি করে উঠে আসবেন? কবিতায় অনেকভাবে তিনি উঠে আসার কথা বলেছেন, যেভাবে ধুলোর মতো উঠে আসা, বাতাসের মতো আসার মতো তিনি তার হেটার্সদের সমস্ত বিদ্রুপ এবং অপমানকে সহ্য করে উঠে আসবেন এবং দেখিয়ে দিবেন ইতিহাসের পাতায় যে তিনি আসলে কি। গাইস, সবশেষে বলে রাখি, মায়া অ্যাঞ্জেলোর মতো এই লোকেদের জন্যই শেষ পর্যন্ত সেই কালো সমাজ আমেরিকাতে নিজের সম্মান ফিরে পেয়েছিল। গাইস, নেক্সট চ্যাপ্টারে চলে যাই যার নাম হলো মাই লাস্ট ডাচেস। গাইস, দেখছো তো যারা এখনও কন্টিনিউ করছো, খুব সহজেই আমাদের তাড়াতাড়ি এই কোশ্চেন্সগুলো হয়ে যাচ্ছে। এই কোশ্চেন্সগুলো পড়ে যেতে পারবে না গাইস, অবশ্যই সেই PDF-টি কালেক্ট করে নিও। লাস্ট ডাচেস কার দ্বারা লেখা গাইস? রবার্ট ব্রাউনিং। ইয়েস, রবার্ট ব্রাউনিংয়ের দ্বারা লেখা এই কবিতায় প্রথম সেই কোশ্চেনটা হলো, হোয়াই ডিড দ্য ডাচেস ইন মাই লাস্ট ডাচেস রাইড দ্য হোয়াইট মিউল? সেই সাদা ঘোড়াটি তিনি কোথায় চালাতেন? কোথায় চালাতেন? রাউন্ড দ্য টেরেসে চালাতেন, মানে ছাদে চালাতেন। ইয়েস, হোয়াট ইজ দ্য টোন অফ দ্য রবার্ট ব্রাউনিং পোয়েম ইন মাই লাস্ট ডাচেস? এখানে টোন, কী ধরনের টোনের কথা বলা হয়েছে? এখানে টোনটি রয়েছে ড্রামাটিক, সিনিস্টার অ্যান্ড অ্যারোগ্যান্ট। টোন বলতে এখানে কথার ভাবের কথা বলা হয়েছে। এটি খুব ভালো মতো শুনবে। দেন অল স্মাইলস স্টপ টুগেদার। অ্যাবাউট হুম ওয়াজ দ্য রিমার্ক মেড অ্যান্ড ওয়াই? এই কথাটি কার জন্য বলা হয়েছে যে হাসি থেমে গেল? এই কথাটি বলা হয়েছে ডাচেসের জন্য, কারণ ডাচেসের হাসি থেমে গিয়েছিল। এবং কেন থেমে গিয়েছিল? কারণ ডিউক
তার হাসি সহ্য করতে পারতেন না এবং তাকে মেরে ফেলেছিলেন। Why did the Duke point out the statue of Neptune to the envoy of the Count? ডিউক সেই কাউন্টের মেসেঞ্জারকে কেন নেপচুনের সেই মূর্তিটি দেখিয়েছিলেন? সেই মূর্তিটিতে নেপচুন একটি ঘোড়াকে বশ করার চেষ্টা করছিল। সেভাবেই ডিউক এই মূর্তিটি দেখিয়ে প্রকাশ করেন যে তিনিও তার আশেপাশের লোকদের বশ করে রাখেন এবং কন্ট্রোল করার চেষ্টা করেন। হু কম্পোজ দ্য পোয়েম মাই লাস্ট ডাচেস? টু হোয়াট জনরা ডাজ দ্য পোয়েম ফল? এই পোয়েমটি কে লিখেছেন? রবার্ট ব্রাউনিং লিখেছেন। আর এটি কোন জনরাতে পড়ে? এটি একটি ড্রামাটিক মনোলগ জনরাতে পড়ে। হু ড্রিউ দ্য পোর্ট্রেট অফ দ্য লাস্ট ডাচেস? কে লাস্ট ডাচেসের ছবিটি এঁকেছিল? ফ্রা প্যান্ডলফ। ওকে, হাউ ওয়াজ শি লুকিং? সেই ছবিতে ডাচেসকে কেমন দেখাচ্ছিল? সেই ছবিতে ডাচেসকে পুরো খুশমেজাজি এবং প্রাণবন্ত দেখাচ্ছিল, যেন তিনি এখনও বেঁচে আছেন। গাইস, এই বিগত তিনটি যেই কোশ্চেন বললাম আমি, এটি সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। এই তিনটি কোশ্চেন অবশ্যই দেখে যেও। হোয়াট কোশ্চেন ডাজ দ্য স্পিকার কম্পেনিয়ন আস্ক ইন মাই লাস্ট ডাচেস? এই পুরো কবিতাতে সেই যে স্পিকারের সাথে অর্থাৎ ডিউকের সাথে যে মেসেঞ্জারটি ছিল, তিনি কোন কোশ্চেন করেছিলেন? আসলে কবিতাতে কোনো কোশ্চেনই তিনি করেননি, কিন্তু তার মনের মধ্যে একটি কোশ্চেন ছিল, ডিউকের মৃতাপত্নী সেই ছবিতে হাসছেন কেন? কেন তার একটি নর্মাল ছবি সেখানে লাগানো হয়নি? কেন সেই প্রাণবন্ত ছবিটি সেখানে টাঙানো হয়েছে? হু ইজ দ্য স্পিকার? টু হুম ইজ হি স্পিকিং ইন দ্য পোয়েম মাই লাস্ট ডাচেস? এই কবিতায় স্পিকার হলেন ডিউক অফ ফেরারা এবং তিনি কথা বলছেন একজন মেসেঞ্জারের সাথে। সেই মেসেঞ্জারকে পাঠিয়েছে নাম্বার 9। মাই লাস্ট ডাচেস কবিতায় ক্লস অফ ইন্সব্রুক এর ব্যাপারে কি জানা গেছে? ক্লস অফ ইন্সব্রুক একজন কাল্পনিক স্কাল্পচার ছিলেন, অর্থাৎ মূর্তিকার। তিনি নেপচুনের সেই ব্রোঞ্জের মূর্তিটি তৈরি করেছিলেন ডিউকের জন্য। হু ইজ ফেরারা? হোয়াট ওয়াজ হি প্রাউড অফ? ফেরারা কে? ফেরারা বলতে এখানে ডিউক অফ ফেরারা অর্থাৎ প্রধান ব্যক্তি ডিউকের কথা বলা হয়েছে। এবং তিনি প্রাউড কেন করতেন? কারণ তিনি একজন নোবেল ফ্যামিলি থেকে ছিলেন এবং 900 বছর সেই পুরনো ফ্যামিলির অনেক নাম এবং খ্যাতি ছিল। এটি নিয়ে তিনি খুবই প্রাউড ফিল করতেন। আর এটি এক সময় কারণ হয়েছিল ডাচেসের মৃত্যুর। লাস্ট 3টি কোশ্চেন বলবো। অ্যান্ড সিমড অ্যাজ দে উড আস্ক মি হু আর দে? হোয়াট উড দে আস্ক দ্য স্পিকার? এখানে দে বলতে বোঝানো হয়েছে সেই পেন্টিংয়ের ডাচেসের চোখের ব্যাপারে এবং সেই চোখগুলি যেন জিজ্ঞেস করতো ডিউককে যে কেন আপনি আমাকে মেরে ফেললেন। হু ওয়াজ ফ্রা প্যান্ডলফ ইন মাই লাস্ট ডাচেস? ইম্পর্টেন্ট কোশ্চেন। ফ্রা প্যান্ডলফ ছিলেন একজন কাল্পনিক পেইন্টার, যিনি পেইন্ট করেছিলেন সেই মাই লাস্ট ডাচেসের বিখ্যাত ছবিটি। ওয়াই ডিড দ্য ডিউক ডিসলাইক দ্য ডাচেস? ডাচেসকে কেন ঘৃণা করতেন ডিউক? আসলে ডাচেস একটু সবার প্রতি বেশি ফ্রেন্ডলি ছিলেন। ডিউককে যেভাবে সম্মানিত করতেন, সবাইকেও সেভাবে সম্মান দিয়ে তিনি কথা বলতেন। এটি ডিউকের পছন্দ হতো না। অর্থাৎ ডিউক সবথেকে উঁচু পদে ছিলেন এবং তিনি সর্বোচ্চ সম্মান অধিকার প্রাপ্ত ছিলেন। এটি ডিউকের খারাপ লেগেছিল, তার জন্য ডাচেসকে তিনি মেরে ফেলেছিলেন। এবার গল্পে আসি। গল্পে মূলত 2টি গল্পের আমি এখানে শর্ট কোশ্চেনে আলোচনা করেছি, কিন্তু পিডিএফে তোমরা 3টির নোট পেয়ে যাবে এবং সেখানে তোমরা 3টিরই পড়ে নিতে পারবে। দ্য গার্ডেন পার্টি, জিমি ভ্যালেন্টাইন, অফ স্টাডিজ। চিন্তা করো না গাইস, এই 2টির শর্ট কোশ্চেনগুলি ভালো মতো বুঝে নাও, তুমি নিশ্চয়ই ভালো নাম্বার পাবে। চলো জিমি ভ্যালেন্টাইন শুরু করি। হোয়াট ডিড জিমি এনজয় ইন দ্য রেস্টুরেন্ট? জিমি যখন জেল থেকে ছাড়া পেল তখন তিনি রেস্টুরেন্টে গিয়ে একটি ব্রয়েলড চিকেন খেলো, তার সাথে 1 বোতল ওয়াইন সে নিয়ে নিল এবং একটি সিগার সে জ্বালালো। ওকে, ওয়াই ওয়াজ দ্য ক্লার্ক ইমপ্রেসড বাই জিমি? জিমি একজন ওয়েল ড্রেসড পারসন ছিলেন। তিনি কথা বলতেন খুবই পোলাইটলি এবং খুবই জেন্টলম্যান তাকে দেখতে ছিল, তাই ক্লার্ক তাকে দেখে খুবই ইমপ্রেস হয়েছিলেন, স্পেশালি তার ক্লদিংস দেখে অর্থাৎ সাজগোজ দেখে। আসলে ক্লার্কটিও তার মতো একজন হ্যান্ডসাম পারসন হতে চেয়েছিলেন, বাট তিনি পারেননি। হোয়াট ওয়াজ ইন দ্য জিমিস সুটকেস? এটা সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন জিমি ভ্যালেন্টাইনের। জিমি ভ্যালেন্টাইনের সুটকেসে কি কি ছিল? জিমির সুটকেসের মধ্যে যে যন্ত্রপাতি ছিল সেটি পূর্ব এলাকার মধ্যে সবথেকে ভালো সেই যন্ত্রপাতি ছিল। তার মধ্যে ড্রিল ছিল, পাঞ্চেস ছিল, ব্রেসেস, বিটস, জিমিস ক্ল্যাম্পস, অগার্স অ্যান্ড একটা রেঞ্চ ছিল। এগুলি তার বানাতে $900-এরও বেশি পড়েছিল। হোয়াট ডিড দ্য ক্লার্ক অ্যাট দ্য প্রিজন গিভ জিমি ভ্যালেন্টাইন? ক্লার্ক সেই প্রিজনে জিমি ভ্যালেন্টাইনকে দিয়েছিল $5 বিল আর ট্রেন টিকিট। হু ওয়াজ বেন প্রাইস? ফ্রম হোয়ার হি অ্যারেস্টেড জিমি? বেন প্রাইস কে ছিল? বেন প্রাইস হচ্ছে একজন ফেমাস ডিটেকটিভ যে চোর ধরতো। জিমি ভ্যালেন্টাইনকে সেই ধরেছিল। কোথায় ধরেছিল? স্প্রিংফিল্ডে, যখন জিমি ভ্যালেন্টাইন একটি ব্যাংক রবারিতে ছিল।
হু ওয়াজ জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড ফর হাউ মেনি ইয়ার্স ওয়াজ হি ইমপ্রিজন্ড? জিমি ভ্যালেন্টাইন কে ছিল? জিমি ভ্যালেন্টাইন একটি কুখ্যাত চোর ছিল। সে খুব সহজেই যে কোনো ভল্ট বা সেফ বা যে কোনো তালা সে ভাঙতে পারত। তাকে ধরেছিল বেন প্রাইস এবং তার জেল হয় 4 বছরের জন্য। তো সামান্য 10 মাসের মধ্যেই সে ছাড়া পেয়ে যায়, কারণ তার উচ্চ পদস্থ লোকেদের সঙ্গে ভালো হাত মেলানো ছিল। হু নিউ জিমিস হ্যাবিট? হাউ ডিড হি নো দ্যাট? ডিটেকটিভ বেন প্রাইস খুব ভালো মতোই জিমির হ্যাবিট জানতো, কারণ ডিটেকটিভ বেন প্রাইস ভালো মতো তাকে নিয়ে তদন্ত করেছিল যখন সেই স্প্রিংফিল্ডের ঘটনাটি ঘটেছিল, যেখানে জিমি ভ্যালেন্টাইনকে সে খুব সহজেই ধরে নিয়েছিল। হোয়াই ডিড জিমি গো টু এলমোর অ্যান্ড উইথ হোয়াট নেম? জিমি এলমোর গিয়েছিল নিজের একটি নতুন জীবন শুরু করতে আর পুলিশের থেকে অনেক দূরে থাকতে। সেখানে সে নাম দিল নিজেকে র্যালফ ডি স্পেন্সার। হু ওয়াজ লকড ইনসাইড দ্য ভল্ট অ্যান্ড হাউ ওয়াজ শি লকড অ্যান্ড রেস্কিউ? মিস্টার অ্যাডামসের বড় মেয়ে, যার 2টি ডটার্স ছিল, একজনের নাম ছিল আগাথা আর একজনের নাম ছিল মে। আগাথা ভিতরে বন্ধ হয়ে যায় এবং বন্ধ করেছিল তাকে সেই তার দিদি মে। ভল্ট থেকে তারপরে জিমি ভ্যালেন্টাইন অর্থাৎ রেলফ ডি স্পেন্সার তাকে তখন বের করে। সে খুব সহজেই সেফটি ভেঙে দেয়। গাইস, আমি আশা করছি তোমাদেরকে এই কোশ্চেন্সগুলি অ্যান্সার আমি ভালো মতো বোঝাতে পারছি। অফ স্টাডিজ থেকে শর্ট কোশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি। চলো বুঝে নিই। হোয়াট আর দ্য চিফ বেনিফিটস অফ স্টাডি প্রপোজড ইন দ্য এসে অফ স্টাডিজ বাই ফ্রান্সিস বেকন? ফ্রান্সিস বেকনের এই লেখা অফ স্টাডিজ গল্পে পড়ার প্রয়োজনীয়তা নিয়ে কী বলা হয়েছে এবং সেটিতে কি কি লাভজনক হয়। ফ্রান্সিস বেকন বলেছেন, পড়াশুনো হলেও একটি আলোর মতো, একটি গহনার মতো এবং একটি দক্ষতার মতো। পড়াশোনা যারা করে তারা ফ্রান্সিস বেকনের মতে নিজেদের উচ্চ স্তরে নিয়ে যেতে সক্ষম হয়। হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ফ্রান্সিস বেকন ইজ দ্য বেনিফিট অফ কনভারসেশন? ফ্রান্সিস বেকন কনভারসেশনের দিক থেকে বলেছেন, কনভারসেশন করলে একজন নিজের ম্যাটারটি ভালো মতো অন্য কাউকে বোঝাতে পারে এবং নিজেও ভালো বুঝতে পারে। এটি তার জ্ঞানকে আরও বেশি উদ্দীপ্ত করে। হোয়াট আর দ্য 3 ডিফারেন্ট ফিল্ডস দ্যাট স্টাডিজ সার্ভ? স্টাডিতে কোন 3টি ফিল্ড সার্ভ করা হয়েছে? সেটি হলো ডিসকোর্স অর্থাৎ কনভারসেশন, ডিলাইট অর্থাৎ খুশি, আর জাজমেন্ট অর্থাৎ যেটি বিজনেস অ্যাফেয়ার্সে গিয়ে লাগে, যেটিকে জাজিং বলা হয়। ওকে, হোয়াট চেঞ্জেস ডাজ দ্য রিডিং অ্যান্ড রাইটিং ব্রিং টু এ ম্যান? কী পরিবর্তন নিয়ে আসে পড়াশোনার ফলে? পড়াশোনার ফলে মানুষ আরও বেশি বুদ্ধিদীপ্ত হয় এবং তার ব্রেন খুবই শার্প হয় আর সে খুব পরিষ্কারভাবে ভাবতে পারে। হোয়াট ডু স্টাডি সার্ভ ফর? স্টাডি অ্যাকচুয়ালি খুশির জন্য, গহনার জন্য এবং শক্তি আরও দক্ষতা বাড়ানোর জন্য। স্টাডিসে শর্ট কোশ্চেন বলতে সেরকম কিছু নেই। এই কোশ্চেনগুলি দেখে গেলেই তোমরা কমন পেয়ে যাবে। স্টাডি বেশি করে করলে কি কি ক্ষতি রয়েছে? স্টাডি করলে একজন মানুষ লেজি হয়ে পড়ে এবং সে আর কোনো কাজ করতে চায় না। হোয়াট ডু দ্য ক্রাফটিম্যান স্টাডি? ক্রাফটিম্যানরা স্টাডিজকে অত বেশি গুরুত্ব দেয় না। তাদের লাইফে স্টাডিজের কোনো ভ্যালু নেই। তারা পড়াশোনা করে শুধুমাত্র জ্ঞানের জন্য। কোশ্চেন, অ্যাকর্ডিং টু বেকন, হোয়াট আর দ্য টাইপস অফ বুকস? বুকস কী ধরনের? বুক রয়েছে 3 ধরনের। একটি যেটি শুধুমাত্র টেস্ট করার জন্য অর্থাৎ পড়ে দেখার জন্য। আরেক ধরনের বই রয়েছে যেগুলিকে সোয়ালো অর্থাৎ গিলে ফেলতে হবে। আর লাস্ট ধরনের যেগুলি চিউ অর্থাৎ চাবিয়ে সেগুলিকে একদম হজম করে নিতে হবে। অ্যাকর্ডিং টু বেকন, হোয়াট ডাজ ইট মিন অ্যাবেন্ট স্টাডি ইন মোর্স? অ্যাকর্ডিং টু বেকন এই কথাটির মানে হলো স্টাডি একটি মানুষকে তৈরি করে, একটি মানুষকে প্রভাবিত করে এবং তার ক্যারেক্টার গড়ে তোলে। গাইস, অফ স্টাডিজ থেকে একটি কথা বলি, আমরা এই ভিডিওর দ্বারা কনভারসেশন করলাম অর্থাৎ কথোপকথন করলাম। তোমার মাইন্ড এবং আমার এই কথা দুটি একসঙ্গে কথোপকথন করছিল, যার ফলে তোমার এই কোশ্চেন্সগুলি আবার রিভিশন হয়ে গেল। আর এর ফলে কি হলো, তোমাদের পরীক্ষা হলে আর এই কোশ্চেন্সগুলি অজানা বলে মনে হবে না। আর এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পাচ্ছই, সেখান থেকে পড়ে তোমরা অনেক ভালো মার্কস তুলতে পারবে। আশা করছি গাইস তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে এই ভিডিওটি শেয়ার করে দিও, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। সি ইউ সুন গাইস।